ওয়েলকাম টু স্কলারলি। আজকের যে টপিকটা আলোচনা হবে সেটা বিশেষ করে ডাব্লিউবিসিএস অপশনাল এর। আচ্ছা, যেটা বলছিলাম, ডাব্লিউবিসিএস অপশনাল পেপার 2, যেটা আমাদের 200 মার্কের থাকে। 200 মার্কের হয়। তো এখানে যেটা পেপার 2 এর একদম শেষে আছে 7 নম্বর পয়েন্ট সিলেবাসের, এইটা হচ্ছে এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এখান থেকে আজকে যে বিষয়গুলো আলোচনা করব, এখান থেকে কোন কোন টপিকের উপর আমাকে বেশি ফোকাস করতে হবে, আর তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখব আজকের এই ভিডিওতে। এবং আমাদের সিলেবাসে যে প্রত্যেকটা টার্ম আছে, ঠিক আছে, সিলেবাসের প্রত্যেকটা টার্ম সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে এবং সেটা কি বিষয়ে বলছে সেটাও জানতে হবে। মেথড গুলো নিয়ে পরে আলাদা আলাদা লেকচারে আলোচনা হবে, তবে আজকের ভিডিওটা আমি জাস্ট 30 মিনিটের মধ্যে সিলেবাস এবং তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো নিয়ে আলোচনা করতে চাই। লেস দেন 30 মিনিট হবে। এটা আমার ডাব্লিউবিসিএস অপশনালের ফার্স্ট ভিডিও বা ফার্স্ট লেকচার। হুম তো এখানে কি বলছে, সিলেবাসের ফার্স্টে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, ঠিক আছে, এটা টপিকের নামই। তাহলে লিনিয়ার এটা কি জিনিস এবং কেন, এর কাজ কি, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, এগুলো সম্পর্কে জানবো। এইটা লেখার মানে হচ্ছে ওভারঅল আইডিয়াটা আমাকে লাগবে যে এই জিনিসটা কি হয়, যে খেতে হয়, গায়ে মাখতে হয়, অন্য কিছু সামথিং, সেটা তারপর আস্তে আস্তে। তো এলপিপি এটা সম্বন্ধে বললাম। এবার দেখো, গ্রাফিক্যাল মেথড অফ সলিউশন। তাহলে গ্রাফিক্যাল মেথড অফ সলিউশন আমাদের যদি 11-12 কেউ পড়ে থাকো, সায়েন্স অবশ্যই পড়তে হবে যেহেতু অপশনাল এখানে আসতো। তাহলে গ্রাফিক্যাল মেথড অফ সলিউশন আমরা 12-এ একদম ভালোভাবে করা আছে, সব ধরনের টাইপ আছে, কিভাবে এলপিপি যে প্রবলেমগুলো, হ্যাঁ, এই যে প্রবলেমগুলো কিভাবে ফর্ম হয়, তার জন্য 4টে বা 5টা যে প্রবলেম দেওয়া আছে এক্সাম্পল এবং এক্সারসাইজ মিলে, সেগুলো ভালো করে বুঝতে হবে। সেখানে থাকতো বাধা গোষ্ঠী, তাই না, বাধা গোষ্ঠী, বা আমরা যেটাকে বলবো কনস্ট্রেইন্ট, ঠিক আছে। তার সঙ্গে কিছু থাকতো ডিসিশন ভ্যারিয়েবল গুলো কি থাকতো, এক্স ওয়াই। আমরা সাধারণত আহ টু দুটোই ভেরিয়েবল পেতাম 11-12-এ, ঠিক আছে। এখনো আমরা দুটো ভেরিয়েবল দিয়ে করব, কারণ হায়ার ডাইমেনশনে ওটা অনেকগুলো ভেরিয়েবল, আলাদা জিনিস। এবার হচ্ছে আচ্ছা, গ্রাফিক্যাল মেথডে কি করতে হতো, বিভিন্ন 3-4টে ইকুয়েশন দেওয়া থাকতো, ইনইকুয়ালিটি দেওয়া থাকতো স্পেশালি ভাবে, সেগুলো ইনইকুয়ালিটি দেওয়া থাকতো। ইনইকুয়ালিটি গুলোকে ইকুয়ালিটিতে পরিণত করে সেগুলো আমাকে গ্রাফে পুট করতে হতো। পুট করে তাদের মধ্যে যে কমন রিজিয়নটা নিতে হতো, সেইটার যে কর্নার পয়েন্ট গুলো থাকতো, সেই কর্নার পয়েন্ট গুলোতে আমাকে জেড জেড এটা হচ্ছে আমাদেরকে বলা হয় অবজেক্টিভ ফাংশন, ঠিক আছে, অবজেক্টিভ ফাংশন। এটা সম্বন্ধে আরো ডিটেলস আলোচনা করব, এটা পুরো একটা আলাদা ভিডিও বানাবো। এবার দেখো, এই যে তিনটে হাইপার স্পেস, কনভেক্স সেট, এক্সট্রিম পয়েন্ট, এই তিনটে খুবই ফান্ডামেন্টাল জিনিস, এগুলো ভালো করে বুঝতে হবে এলপিপির ক্ষেত্রে। আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য বলছি, হাইপার স্পেস মানে হচ্ছে, আহ ধরো আমরা যদি, এটা একটা প্লেন, ঠিক আছে, এই প্লেনের উপর যদি একটা লাইন রেখে দিই, তাহলে এই প্লেনের সাপেক্ষে এই লাইনটা হচ্ছে তার হাইপার স্পেস। তাহলে এই প্লেনের সাপেক্ষে এই লাইনটাকে বললাম হাইপার স্পেস। তার মানে প্লেনটা কি 2D আর হাইপার স্পেসটা কি হচ্ছে 1D।
সেম ভাবে 3D-র ক্ষেত্রে কি হবে 2D, মানে 3D-র ক্ষেত্রে হয়ে যাবে তার হাইপার স্পেসটা হয়ে যাবে একটা প্লেন, ঠিক আছে। আর কনভেক্স আর হচ্ছে কনকেভ, এই টপিক দুটো আমরা জানি, কিন্তু কনকেভের এখানে আমাদের কোনো কাজ নেই। কনভেক্স মানে হচ্ছে এমন একটা জিওগ্রাফিক্যাল বা জিওগ্রাফিক্যাল ফিগার যার মধ্যে দুটো পয়েন্ট যদি আমি একটা লাইন সেগমেন্ট দিয়ে কানেক্ট করি, তাহলে ওই লাইন সেগমেন্টটা ওই জিওগ্রাফিক্যাল ফিগারের বাইরে যদি না থাকে তাহলে সেইটাকে বলবো কনভেক্স সেট। মানে হচ্ছে একটা সেট যেহেতু বলেছে, সেটের মধ্যে অনেক পয়েন্ট থাকবে, তো পয়েন্টস থাকবে, তাহলে ওর মধ্যে যদি আমি দুটো যে কোনো পয়েন্ট নেব, দুটো পয়েন্ট যোগ করে ওই লাইন সেগমেন্ট পাবো, তো একটা লাইন সেগমেন্টের মধ্যে যতগুলো পয়েন্ট পাবো ওই পয়েন্টগুলো কোনোটাও যেন ওই সেটের বাইরে না থাকে। অপর ধারণা, এক্সট্রিম পয়েন্ট কোনগুলো? এক্সট্রিম পয়েন্ট হচ্ছে যেগুলো হচ্ছে কর্নার পয়েন্ট। তাহলে গ্রাফ ড্র করার পর যে আমরা কর্নার পয়েন্টগুলো পাবো সেগুলো হচ্ছে এক্সট্রিম পয়েন্ট। এগুলো আরো ডিটেলসে জানবো। বেসিক সলিউশনের পর আলাদা লেকচার আসবে। বেসিক ফিজিবল সলিউশন, অপটিমাল সলিউশন, এই তিনটে জিনিস কি এবং এর একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পার্থক্যগুলো এবং এগুলো আমাদের সলিউশনে কিভাবে কাজে লাগবে সেগুলো জানতে হবে। এবং ফান্ডামেন্টাল থিওরেম অফ এলপিপি এই দুটোর সঙ্গেই বলবো। তাহলে এখানে প্রথম লেকচার হবে, এটা তো ফার্স্ট লেকচার হয়ে গেল। তারপর আমি লেকচার যেটা বলবো সেটা হচ্ছে এলপিপি কি জিনিস, তার রিয়েল লাইফ ব্যবহার, গ্রাফিক্যাল মেথড, তার জন্য একটা লেকচার হবে। তারপরে হাইপার স্পেস থেকে শুরু কনভেক্স এক্সট্রিম এটার জন্য একটা লেকচার হবে, এবং বেসিক সলিউশন অপটিমাল সলিউশন থেকে ফান্ডামেন্টাল থিওরেম পর্যন্ত এটার জন্য আর একটা হবে। সিমপ্লেক্স মেথড এটার জন্য একটা, ডুয়ালিটি ট্রান্সপোর্টেশন এটার জন্য একটা, এবং অ্যাসাইনমেন্ট এটার জন্য। তাহলে এগুলো সব আলাদা আলাদা ভাবে বলবো। আচ্ছা চলো এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখা যাক। তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি পুরো সাল ওয়াইজ আলাদা করে রেখেছি। হুম তাহলে দেখো 2023-এ কি হয়েছিল, 2023-এ যেটা এসেছিল অপটিমাল বেসিক সলিউশন। তাহলে এই যে অপটিমাল সলিউশনটা কি জিনিস সেটা আমাকে জানতে হবে, তারপরে বেসিক সলিউশন কি জিনিস সেটা জানতে হবে, দিয়ে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেমের সঙ্গে লিঙ্ক করা আছে, ঠিক আছে। এটা হলো সেম ভাবে কনসিডার দ্য ফলোইং অ্যাসাইনমেন্ট। তাহলে এটাও হলো আমার অ্যাসাইনমেন্ট প্রবলেম, কিন্তু অ্যাসাইনমেন্ট অপটিমাল কস্ট অফ অ্যাসাইনমেন্ট। অপটিমাল মানে হচ্ছে ধরো কোনো একটা জিনিসের আমার সব থেকে সাস্টেনেবল কস্ট, মানে হচ্ছে যেটা আমার সব থেকে দেখা গেলো ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হবে, যদি আমার ন্যূনতম খরচ হয় তাহলে সব থেকে বেস্ট হবে। প্রফিটের ক্ষেত্রে কি হবে, যদি আমি প্রফিট সব থেকে বেশি হয় তাহলে সেটা আমার অপটিমাল সলিউশন হবে। আর আর যদি আমি অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে ধরো কোনো একটা কাজ মেশিন দিয়ে করাবো, তাহলে হচ্ছে কম মেশিনে যদি আমি বেশি আউটপুট নিতে পারি, বা কম পার্সোনাল মানে কম লোক লাগিয়ে যদি আমি বেশি কাজ তুলতে পারি, সেইভাবে ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে কম যেটা লোক লাগাচ্ছি সেটা হচ্ছে তার আমার হচ্ছে কি অপটিমাল সলিউশন। বা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কি হবে, সব থেকে কম দূরত্বতে যেটা আমি মানে কম রাস্তা ঘুরে আমাকে কোনো জায়গায় ট্রান্সপোর্ট করতে হবে, সেটার ক্ষেত্রে আমার অপটিমাল সলিউশন। তাহলে কোনোটার ক্ষেত্রে মিনিমাম, কোনোটার ক্ষেত্রে ম্যাক্সিমাম। যে অপটিমাম মানে সবসময় ম্যাক্সিমাম, অপটিমাম মানে যে সবসময় মিনিমাম, এইটা কোনো ব্যাপার না, সেটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। হলো, তারপরে এটা 2023-এ তাহলে অ্যাসাইনমেন্ট আর ট্রান্সপোর্টেশন প্রবলেম দিয়েছিল, তাছাড়াও বেসিক ফিজিবল সলিউশন। তাহলে ওই যে সেকেন্ড পয়েন্টে বললাম সিলেবাসের ওখান থেকেও এসেছিল। হুম তারপরে 2022 সালে কি এসেছিল, অপটিমাল সলিউশন কিসের উপর, ট্রান্সপোর্টেশন প্রবলেমের উপর। সেম ভাবে এখানে দেখো প্রত্যেকবার হচ্ছে 12, 14 মানে মোটামুটি 28 থেকে 35 এরকম ভ্যারি করে। এই দুটো কিংবা একটা, দুটো প্রবলেম থাকে বেশিরভাগ, দুটো কিংবা তিনটে, সেটা এইভাবে ভ্যারি করে নাম্বারটা। অপটিমাল ট্রান্সপোর্টেশন প্রবলেম আছে, তো অপটিমাল সলিউশন এটা হলো
এইটা কি আবার দেখো 2022-এও কি হয়েছিল, ট্রান্সপোর্টেশন আর অ্যাসাইনমেন্ট। আর 2023-এ কি হয়েছিল, বেসিক ফিজিবল সলিউশন একটা এক্সট্রা এসেছিল, ওখানে কি তিনবার, এখানে দেখো 36 চলে এসেছিল, 2023-এ বেশি ছিল। সেম ভাবে 2021-এ কি এসেছিল, কনভেক্স সেট। কনভেক্স সেট আমরা কি বলবো, গ্রাফিক্যাল মেথডের পরে যেটা দেখলাম কনভেক্স, তারপরে হাইপার স্পেস, ওখান থেকে এটা এসেছিল। সেম ভাবে অপটিমাল সলিউশন, অপটিমাল সলিউশন কিসের ক্ষেত্রে, ট্রান্সপোর্টেশন। তাহলে ট্রান্সপোর্টেশন এখন অব্দি তিনটে ইয়ার দেখলাম, তিনটেতেই ট্রান্সপোর্টেশন ছিল, তার মধ্যে দুটো অ্যাসাইনমেন্ট প্রবলেম ছিল, আর এক্সট্রা দুটো টপিক ছিল, একটাতে কনভেক্স ছিল আর একটা ছিল বেসিক ফিজিবল সলিউশন। হুম বেশ, ওকে। তারপর হচ্ছে ডুয়াল প্রবলেম। দেখো ডুয়াল প্রবলেম এই 2020-তেই, আর হ্যাঁ 2020-তেই এসেছিল, 20-তে 19-এ। ঠিক আছে, তাহলে ডুয়াল প্রবলেম দেখতে হবে। তাহলে ডুয়াল প্রবলেম বাই ইউজিং ডুয়াল প্রবলেম সলিউশন মেথড। ট্রান্সপোর্টেশন, আবার ট্রান্সপোর্টেশন, তাহলে 2020-তেও ট্রান্সপোর্টেশন এসেছিল, 2021-এও ট্রান্সপোর্টেশন এসেছিল। ডুয়াল অফ দ্য অপটিমাল, ডুয়াল অফ দ্য প্রাইমাল প্রবলেম, এই যে প্রাইমার প্রবলেম, তাহলে ডুয়াল যখন টপিক পড়বো তখন প্রাইমাল প্রবলেম কি, টাইপস, কিভাবে সলিউশন মেথড, মেথড অফ সলিউশন, এগুলো আলোচনা হবে। ওকে, নেক্সট আবার অ্যাসাইনমেন্ট প্রবলেম চলে আসলো। তাহলে ফাইন্ড দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট, তাহলে 2019-এ এসেছিল। 18-তে দেখো টু ফেজ প্রসেস, এইটা একমাত্র 2018-তেই এসছে, আর আসেনি টু ফেজ মেথড। এটা অনেকটাই লেন্দিয়েস্ট প্রসেস, যাই হোক তাও এটার উপর, এইটা দেখো সিলেবাসে কিন্তু মেনশন করা নেই টু ফেজ মেথড। হুম তাও এটা ডুয়ালের ওখান থেকে হয়ে যাবে, তাহলে এইটা আমাকে এক্সট্রা করে রাখতে হবে। অপটিমাম, অপটিমাম অ্যাসাইনমেন্ট, অপটিমাম অ্যাসাইনমেন্ট প্রবলেম, অপটিমাম অ্যাসাইনমেন্ট প্রবলেম, আবার অ্যাসাইনমেন্ট আসলো। তারপরে সলভ দ্য ফলোইং ডুয়াল প্রবলেম, তাহলে ডুয়াল কততে এসেছিল, 20-তে, 19-এ দেখলাম, আর এই তো 17-তে। তখন ডুয়াল আর অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রবলেম আবার। তাহলে এখন পর্যন্ত আমাদের অ্যাসাইনমেন্ট প্রবলেম আর হচ্ছে ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন 2023 থেকে এদিকে ট্রেন্ড করছে। হুম তারপরে হচ্ছে 2017 আবার 16-তে যদি আসি, 16-তে আবার কনভেক্স আসলো, কনভেক্স। হুম আফটার এ ফ্রেম ম্যানুফ্যাকচার, ওকে। এইটা কি হচ্ছে, আমাকে প্রথমে প্লটটা তৈরি জন্য একটা ডেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার ফাইন্ড দ্য মিনিমাম কস্ট অফ শিফটিং। শিফটিং মানে এটা হচ্ছে আমার ট্রান্সপোর্টেশন প্রবলেম, ঠিক আছে। তাহলে আবারও ট্রান্সপোর্টেশন প্রবলেম প্রবলেম পেয়ে গেলাম। এখানেও কত দেখো, এখানে হচ্ছে 18 এবং এখানে হচ্ছে 12, তাহলে এখানেও দেখো 30, তাহলে ওভারঅল 30 চলে আসছে। 2015-তে সিমপ্লেক্স মেথড এসেছিল, তাহলে এখন অব্দি টু ফেজ মেথড একবার পেয়েছি, আর সিমপ্লেক্স মেথড এই 2015-তেই পাবো। সিমপ্লেক্স মেথড যদিও বা অনেকটাই সহজ। ট্রান্সপোর্টেশন প্রবলেম আবার আসলো 2014-তে, সিমপ্লেক্স মেথড, তাহলে সিমপ্লেক্স মেথড 2 টাইমস আসলো। আর অপটিমাম অ্যাসাইনমেন্ট প্রবলেম আবার আসলো। ডুয়াল প্রবলেম দেখো 2020-তে এসেছিল, 19-এ এসেছিল, 17-তে এসেছিল, আবার আসলো ডুয়াল প্রবলেম। হুম তাহলে গ্রাফিক্যাল মেথড আগের দিকে এসেছিল। তাহলে এই যে ফাইন্ড দ্য ডুয়াল অফ দ্য এলপিপি, কিন্তু সলভ করতে হবে কিভাবে, গ্রাফিক্যাল মেথড দিয়ে মিনিমাম ভ্যালু জেড এর বের করতে হবে। এটা 2013 দিকে, মানে আগের দিকে অনেকটা সহজ আসতো, অত এখন আসার সম্ভাবনাই বেশি। 2012-তে সেইভাবে নাই। এবার আবার দেখো মিনিমাম কস্ট মানে এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম। তাহলে এইখানে আমার একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা কি হচ্ছে, ডুয়ালিটির সঙ্গে আমাকে, এই ডুয়ালিটির সঙ্গে টু ফেজ মেথডটা আমাকে পড়তে হবে। টু ফেজ মেথড এটা এসেছিল 2018-তে, ঠিক আছে, 2018-তে টু ফেজ মেথড। তাহলে এলপিপির সিলেবাস এবং আহ, কোন কোন মেথড সব থেকে বেশি এসেছে সেগুলো দেখলাম।
তাহলে আমাকে কি করতে হবে, অ্যাসাইনমেন্ট প্রবলেম আর হচ্ছে ট্রান্সপোর্টেশন প্রবলেম সব থেকে বেশি ফোকাস করতে হবে, তারপরে ডুয়ালিটি, তারপরে আছে সিমপ্লেক্স মেথড। আর এই যে ফান্ডামেন্টাল, এগুলো এই বেসিক এই ধারণাগুলো ছাড়া কিন্তু এইগুলো প্রবলেম সলভ করতে যে প্রত্যেক টেস্ট থেকে অসুবিধা হবে। এগুলোর উপরে আমি এক ভিডিও বানাবো, তারপরে এগুলো আশা করি সিলেবাস এবং প্রিভিয়াস এর সম্পর্কে আমি সম্পূর্ণভাবে বিশ্লেষণ করতে পেরেছি। তারপরে যদি তার কারোর কিছু জিজ্ঞেস থাকে তবে আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।